হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে দিদি তুমি আমাদেরকে বলেছো যে পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স না থাকলেও বায়োলজিক্যাল সায়েন্স থেকে যারা আমরা এইচএস পাস করব তো তারা নিট বা মেডিকেল লাইনের যে এক্সামসগুলো রয়েছে, যে প্রিপারেশানস রয়েছে, এন্ট্রান্স এক্সাম রয়েছে, সেটা ছাড়া ইন ফিউচার আমরা কি করতে পারি। তো সেটার উপর বেস করে দেখো আমি তোমাদের সাথে একটা ভিডিও ডিসকাস করেছি একটা ভিডিওতে, যে আমরা মেডিকেল লাইনেও যেভাবে ডিফারেন্ট এন্ট্রান্স এক্সাম আছে, নার্সিং আছে, এমবিবিএস আছে, ফার্মাসি আছে, তো সেটাও যেমন করতে পারি, আবার ডিফারেন্ট বায়োলজিক্যাল সাবজেক্টের উপর বেস করে যে গ্র্যাজুয়েশনসের কোর্সগুলো আছে সেটা করতে পারি। তারপর তোমাদের প্রশ্ন ছিল কি যে তার মধ্যে থেকে আমরা কোনটাতে গ্র্যাজুয়েশন করব। এতগুলো যে সাবজেক্ট পাচ্ছি, তোমাদেরকে আমি বলেছিলাম যে বায়োলজি নিয়ে যখন আমরা এইচএস পাস করে যাচ্ছি, 11th 12th আমরা একটাই সাবজেক্ট পড়ছি বায়োলজি, কিন্তু বায়োলজির এইচএস পাস করার পরে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেলে বায়োলজির অনেক 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 ব্রাঞ্চেস আছে। তো কোন ব্রাঞ্চেসটা আমার জন্য সুইটেবল হবে বা কোনটাতে কি ফেসিলিটিস আমরা ইন ফিউচার পাবো, কোনটাতে গ্র্যাজুয়েশন করার পরে মাস্টার্স করতে চাইলে কোনটাতে বেশি সুযোগ পাবো, এইগুলো তোমাদের কোয়ারিজ ছিল, আমার কাছে জানতে চেয়েছো। তো সেটাই দেখো ডিসকাস করার জন্য তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো ফার্স্টেই দেখো আমি তাহলে কি বলি না, আমি তোমাদের আগের ভিডিওতে বায়োলজির অনেকগুলো স্ট্রিমের কথা বলেছিলাম, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পিসিবি কম্বিনেশন থেকে কি সাবজেক্টস তোমরা অ্যাজ এ বিএসসিতে তুমি কি নিতে পারো সেগুলো দেখো ডিসকাস করেছিলাম। এবার আমি এখানে দেখো বলছি যে যদি এবার আমরা সিলেক্ট করে নিই কি যে বায়োলজিরই কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করব। এবার হতে পারে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করব, মাস্টার্সের পরে আমি টিচিং লাইনে যেতে পারি, পিএইচডি করতে পারি, আরও আদার্স অনেক জব অপরচুনিটি পেতে পারি। তো কোনটা করলে আমার কি হেল্পটা হবে সেটা দেখো বলি। তো সেটার সময় সবার আগে আমি দেখো বলে নিই কি না, বায়োলজি নিয়ে যখন আমি গ্র্যাজুয়েশন করতে চাইছি, অ্যাপ্রোচ করছি, তো তখন আমাকে ফার্স্টে জেনে নিতে হবে কি যে বায়োলজির যে ডিফারেন্ট যে সাবজেক্টসগুলো পাচ্ছি, সে টোটাল বায়োলজিকে আমরা বায়োলজির যে সাবজেক্টসগুলো পাচ্ছি সেটাকে আমরা দুটো ডোমেনে ডিভাইড করে নিতে পারি। ঠিক আছে, দেখো একটাকে আমরা বলতে পারি ক্লাসিক্যাল ডোমেন, আর একটাকে দেখো বলতে পারি হচ্ছে অ্যাপ্লাইড ডোমেন। এবার দুটো ব্যাপারটা কি, ক্লাসিক্যাল ডোমেনের মধ্যে দেখো মেনলি এই তিনটে সাবজেক্টকে আমরা পাবো, বটানি পাবো, জুলজি পাবো আর ফিজিওলজি পাবো। ঠিক আছে, এবার কেন এই তিনটে সাবজেক্টকে আমরা ক্লাসিক্যাল বায়োলজি বলছি সেটা বলার আগে অ্যাপ্লাইডটা পর্যন্ত তোমাদের বলে নিই, তাহলে কম্প্যারিজনটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তো ক্লাসিক্যালে আমি কি বললাম, বটানি, জুলজি, ফিজিওলজি এগুলো মেনলি পাচ্ছি। তারপরে দেখো এখানে পাচ্ছি কি অ্যাপ্লাইডের মধ্যে পাচ্ছি দেখো বায়োটেকনোলজি। সবাই তোমরা এই টার্মটা এখন খুবই ইউজ টু হয়ে গেছো, অবশ্যই তোমরা 12th যারা স্টুডেন্টস দেখবে তারা তো বায়োটেক পড়ছো, তোমরা জানো বায়োটেকের চ্যাপ্টারটা কি আছে, একটু আইডিয়াও পেয়ে গেছো। তো সেটাকেও এখন অ্যাজ এ গ্র্যাজুয়েশনের সাবজেক্ট হিসাবে পড়ানো হচ্ছে। তো বায়োটেক হতে পারে, জেনেটিক্স হতে পারে, মাইক্রোবায়োলজি হতে পারে, হর্টিকালচার হতে পারে, এগ্রিকালচার হতে পারে, এরকম অনেক ডিফারেন্ট সাবজেক্টস কিন্তু আছে যেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজির মধ্যে। আরও একটা সাবজেক্ট তোমরা পেতে পারো বায়োকেমিস্ট্রি। তোমরা ওই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড এগুলো স্ট্রাকচার পড়ছো, কী করে ফর্মেশন হচ্ছে পড়ছো, 11th পড়ছো যারা, তো এই সব কিছু দেখো বায়োকেমিস্ট্রিতে পাবে। ইভেন বায়োকেমিস্ট্রিতে আবার মলিকিউলার বায়োলজিও আছে। তোমরা যখন হায়ার লেভেলে স্টাডি করবে তখন দেখবে সব সাবজেক্টগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড কন্ডিশন হয়ে যাচ্ছে। সব সাবজেক্টেই তুমি যেটাই পড়ো না কেন, কোনোটার ওয়েটেজ, কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা পার্টিকুলার কন্টেন্টের ওয়েটেজ কোনো একটা সাবজেক্টের জন্য বেশি থাকছে, কিন্তু ওভারঅল কনসেপ্টটা সব বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্টদেরকেই কিন্তু নিতে হচ্ছে। ঠিক আছে, তো এবার প্রশ্নর কথাটায় আসি যে কেন এরা ক্লাসিক্যাল বায়োলজি না, তার কারণ হচ্ছে সাপোজ কোনো একজন স্টুডেন্ট বটানি অনার্সে ভর্তি হয়েছে, সে 3 ইয়ার্সের বটানি গ্র্যাজুয়েশন কোর্স করলো। এবার 3 ইয়ার্সের বটানি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, ঠিক আছে, 3 ইয়ার্সের বটানি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কি হচ্ছে দেখো না, সেখানে কি পাচ্ছি আমরা যে এই যে স্টুডেন্টটা বটানি পড়লো বা যদি জুলজি পড়ে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু কোনো না কোনো সেমিস্টারে বায়োটেক পড়তে হয়েছে।
যে স্টুডেন্টটা বটানি অনার্স নিয়ে পাশ করেছে সেই স্টুডেন্টটাকে কোনো না কোনো সেমিস্টারে জেনেটিক্সও পড়তে হয়েছে, মাইক্রোবায়োলজিও পড়তে হয়েছে, তাকে হর্টিকালচার, এগ্রিকালচার, ইভেন বায়োকেমিস্ট্রি, এই সব সাবজেক্টসের কিছু না কিছু টপিক ইউনিট তাদেরকে কিন্তু এক একটা কোর্সে বিভিন্ন কোর্সগুলো তোমাদের যেমন এখন অনার্স সিস্টেমে চলছে, কোনো না কোনো অনার্স পেপার কিন্তু এই সাবজেক্ট, এই বেসগুলোর উপর ছিল। ফিজিওলজি, জুলজি এগুলোতেও তাই, সেল সিগন্যালিং, এরকম বিভিন্ন, মানে এই যে জিনিসগুলোকে আমরা অ্যাপ্লায়েড বায়োলজি বলছি, এই অ্যাপ্লায়েড বায়োলজিগুলোর প্রত্যেকটা টপিক এই যারা ক্লাসিক্যাল বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে কোনো না কোনো সেমিস্টারে তারা কিন্তু এটা নিয়ে একটা পেপার পড়েছে। ক্লিয়ার হচ্ছে? তো তাহলে আমরা বলতে পারি না যে এই যে অ্যাপ্লায়েড যে বায়োলজির যে সাবজেক্টসগুলো আমরা পাচ্ছি এই সব কিছু একটা সাম আপ আমরা বলতে পারি কি না এই বটানি, জুলজি, ফিজিওলজি এগুলো। তো অবশ্যই সেই জন্য এগুলোকে কোর বায়োলজি, কোর বায়োলজিক্যাল সিস্টেম বা তোমরা বলতে পারো ক্লাসিক্যাল বায়োলজি, কেন বায়োলজিক্যাল যা সিলেবাস আমাদেরকে টোটাল পড়তে হয় এই সব কিছুই আমরা বটানিতে, জুলজিতে, ফিজিওলজিতে এগুলোতে পাবো। কম বেশি হবে কোনো একটা মানে ধরো দেখলাম যে জুলজিতে কি হয়, জেনেটিক্সটা অবশ্যই বটানিতে খুব ভালোভাবে জেনেটিক্স পড়ানো হয়, জুলজিতে আমরা দেখব অ্যানিমেলস নিয়ে স্টাডি করা হবে, সেখানে অ্যানিমেলস কালচার এগুলো পড়বো, বটানিতে আমরা প্ল্যান্ট টিস্যু কালচার পড়বো। তো এই ডিফারেন্সগুলো থাকবে, ফিজিওলজিতে হিউম্যান ফিজিওলজি নিয়ে পড়বো, তো এই ডিফারেন্সগুলো থাকবে। কিন্তু মেনলি লিভিং অর্গানিজমসের যে কন্ডিশনসগুলো, সেখানে কি করে ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, ওগুলো তো আমাদের জেনারেলি এরাও পড়ছে, যারা শুধু মল বায়োলজি অ্যাজ এ সাবজেক্ট পড়ছে তাদেরকেও পড়তে হচ্ছে। তাহলে ক্লিয়ার হচ্ছে কোনটা ক্লাসিক্যাল বায়োলজি আর কোনটা অ্যাপ্লায়েড বায়োলজি। এবার ব্যাপারটা হচ্ছে কি না, অবশ্যই তোমরা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যে কলেজগুলো, কলকাতায় যদি আমি বলি যে কলেজগুলো তোমরা পাবে, ম্যাক্সিমাম সব কলেজে বটানি, জুলজি কিন্তু কমন, সব জায়গায় তোমরা অনার্স গ্র্যাজুয়েশন করতে পারছো। তো তার মানে দেখো, বুঝতে পারছো গ্র্যাজুয়েশন লেভেলে বটানি, জুলজি সিটটা তোমরা বেশি পাও। এবার অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট বটানি, জুলজি পড়ছে, কেন কি এগুলো অনেক অ্যানসিয়েন্ট, এরা মাদার সাবজেক্ট, কোর্স সাবজেক্ট, ক্লাসিক্যাল সাবজেক্ট, তো বুঝতেই পারছো এগুলো স্টার্ট হয়েছে অনেক শুরু আগে থেকে, তো তাই জন্য এগুলো অনেক পুরনো, সব কলেজে এদের ইনফ্রাস্ট্রাকচার আছে পড়ানোর জন্য। এখন মাইক্রোবায়োলজিও অনেকটা ইমপ্রুভ করেছে, মানে মাইক্রোবায়োলজিও বেশ কিছু বছর ধরে চলছে। বায়োটেকও তোমরা যারা পড়বে তাদের জন্য এখন অ্যাভেলেবেল পাবে, কিন্তু বেশ কয়েক বছর আগে পর্যন্ত এতটাও সব কলেজে অ্যাভেলেবেল ছিল না। ইভেন এখনও ইচ অ্যান্ড এভরি কলেজে বায়োটেকের জন্য গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ করা হয় না। ঠিক আছে, তো এটা তো হলো তোমরা ভর্তি হওয়ার জন্য কলেজে কোথায় পেতে পারো, তো সেটা লিস্ট আমি পরের পার্টিকুলার কোন কোন কলেজে কী কী পাচ্ছ সেটা আমি ডিসকাস করে দেবো। আজকে যেটা বলার মূল বিষয় সেগুলো আগে তোমাদের বুঝিয়ে দিই যে সাবজেক্টের ডিফারেন্সগুলো কী কী, বা আমরা কোনটা নিয়ে পড়বো, কী করতে পারি। তো এই ব্যাপারগুলো দেখো ক্লিয়ার হলো। তো এরপরে দেখো আমি বলি কি যে তাহলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কি যে আমি গ্র্যাজুয়েশনে বটানি, জুলজি পড়বো না অ্যাপ্লাইডে যাব। ঠিক আছে, এবার তার থেকে বড় কথা, যারা অলরেডি গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে গেছো, ধরো বটানি, জুলজি, ফিজিওলজি কোনো একটা সাবজেক্ট নিয়ে সে গ্র্যাজুয়েশন পাস করে গেছো, এখন এমএসসির জন্য তারা কন্টিনিউ করতে চাইছো, তো তারাই বা কী করবে। তো সেটার জন্য আমি বলি যে তোমরা কি করবে সেটা আমি বিভিন্ন অপশানসগুলো বলতে পারি, কিন্তু তোমরা আলটিমেটলি কি করবে সেটা তোমরা ফিউচার কি করতে চাইছো সেটার উপর ডিসাইড করতে হবে। তো ফার্স্টে বলি, দেখো যারা ক্লাসিক্যাল বায়োলজি নিয়ে পড়াশোনা করেছো বা ইন ফিউচার যদি কেউ ভাবো যে ক্লাসিক্যাল বায়োলজি নিয়ে করবে, তো কখন করবে। তো সেক্ষেত্রে দেখো বলি যে ক্লাসিক্যাল বায়োলজির ক্ষেত্রে ইন ফিউচার যে স্কোপগুলো তোমরা পাবে সেটা হচ্ছে মেনলি ক্লাসিক্যাল বায়োলজি থেকে আমরা টিচিং লাইনে অ্যাপ্রোচটা বেশি পাই। অবশ্যই তুমি অ্যাপ্লাইডেও পাবে, আমি পুরোটা বললে তোমরা বুঝতে পারবে। ক্লাসিক্যাল বায়োলজি থেকে দেখো আমরা টিচিং লাইন মেনলি পাবো। ঠিক আছে, এবার টিচিং বলতে কি কি হতে পারে, একটা স্কুল টিচার হতে পারে, একটা কলেজ টিচার হতে পারে। স্কুল টিচিংয়ের জন্য আমাদের কি কি এক্সামস হতে পারে না, আমরা দেখো সবাই জানি কেভিএসের এক্সাম হয়, মানে সেন্ট্রাল বোর্ডের এক্সাম হয়, আর ডিফারেন্ট স্টেট বোর্ডের এক্সাম হয়। যদি আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলি, তো ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস হয়। তো তার সাথে সাথে আর কি হতে পারে, DSSB হতে পারে, DSSB হতে পারে। তো এইগুলো হচ্ছে টিচিং এক্সামসগুলো। তো যেটাই করো না কেন, এটা কিন্তু নয় কি যে তুমি অ্যাপ্লাইডের যদি কিছু
পড়ে আসো বায়োলজিক্যাল সায়েন্স থেকে, তাহলে তারা অ্যাপ্রোচ করতে পারবে না টিচিং লাইনের জন্য। কিন্তু এদের মধ্যে মেনলি এই যে কেভিএস যে এক্সামটা আমরা পাচ্ছি বা DSSB যে এক্সামগুলো পাচ্ছি টিচিং এক্সামের, তো সেগুলোতে কিন্তু স্ট্রিক্টলি কিছু কোয়ালিফিকেশান থাকে। তো সবার আগে তো তোমাকে যারা ভাবছো কি যে আমি টিচিং প্রফেশনে যাব, তো তারা তো আগে গ্র্যাজুয়েশন করলে, গ্র্যাজুয়েশনের পরে তোমাকে মাস্টার্স করতে পারো বা বিএড কোর্স করে মাস্টার্স করতে পারো, মাস্টার্স নাও করতে পারো। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোন লেভেলের টিচিং প্রফেশনে যেতে চাও। যদি কেউ প্রাইমারি টিচার হতে চাও তো সেখানে মাস্টার্সটা রিকোয়ারমেন্টস নয়, বা কেউ যদি 6 to 8 স্টুডেন্ট পড়াতে চাও তো সেটার জন্য মাস্টার্সটা রিকোয়ারমেন্ট নেই, কিন্তু কেউ চাইলে করতেই পারো। কিন্তু 11th 12th স্টুডেন্টসকে যদি কেউ পড়াতে চাও, সাপোজ কেউ 11 12 বায়োলজি টিচার হতে চাইছো, তো তাকে অবশ্যই মাস্টার্স করতে হবে, তার সঙ্গে বিএড করতে হবে। তো এবার আমি বলি কি যে সেটার জন্য তুমি তো বায়োলজি নিয়ে পাশ করলে বায়োলজি টিচার হতে পারছো, কিন্তু স্কুলের রিকোয়ারমেন্টসগুলো কী থাকে না, সেখানে দেখো মেনলি এই যে কেভিএস DSSB এই এক্সামসগুলো বলছি, তারা কিন্তু সবসময় প্রেফারেন্স দিচ্ছে কি না পিজিটি যদি তুমি হও, মানে 11th 12th টিচার যদি হতে চাও, তো সেক্ষেত্রে তুমি এই বায়োটেকের নিয়ে তুমি এইচএস মানে মাস্টার্স করে থাকতে পারো, তাহলেও তুমি এলিজিবল হবে। বা বায়োলজির যে কোনো কম্বিনেশন স্ট্রিম থেকে তুমি যদি মাস্টার্স করে থাকো, তুমি পিজিটি বায়োলজির জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে কেভিএস বা DSSBর জন্য। কিন্তু সাপোজ তুমি ধরো এই কেভিএস যে এক্সামটা হয় সেখানে টিজিটি মানে যেটা নাকি ক্লাস 6 to 8 জন্য পড়ানো হয়, সেটাতে কিন্তু স্ট্রিক্টলি বলা আছে যে সাবজেক্ট কম্বিনেশনটা তোমার গ্র্যাজুয়েশন লেভেলে হতে হবে বটানি, জুলজি অ্যান্ড কেমিস্ট্রি। মানে ক্লিয়ার হয়ে গেল তোমাকে 3টে সাবজেক্ট গ্র্যাজুয়েশনে পড়তে হয়। সেটা কীরকম না, একটা অনার্স সাবজেক্ট পড়তে হয়, 2টো পাস সাবজেক্ট পড়তে হয়, এবং সেখানে তোমাকে সবসময় মনে রাখতে হবে কি যে এই রকম যদি কিছু অপরচুনিটি তোমরা আফটার গ্র্যাজুয়েশন কি আফটার MSc পেতে চাইছো, তাহলে তোমাদের কম্বিনেশনটা হয়ে যাচ্ছে তোমার বায়োলজি থাকতে হচ্ছে, এবং বায়োলজির মধ্যে জুলজি থাকতে হবে, বটানি থাকতে হবে, আর তার সঙ্গে কেমিস্ট্রি কম্বিনেশন থাকতে হবে। বটানি অনার্স পাশে জুলজি কেমিস্ট্রি, জুলজি অনার্স সাথে বটানি কেমিস্ট্রি পাস পেপার, এভাবে কম্বিনেশন থাকবে। এই কম্বিনেশনগুলো থেকে কিন্তু টিজিটি সায়েন্স নেওয়া হবে না। তো এটা থেকে তোমরা ক্লিয়ার, যারা চাইছো ইন ফিউচার তোমরা কেভিএসের টিচার হবে, সেন্ট্রাল স্কুলের টিচার হবে, কিংবা DSSB করতে অ্যাপ্রোচ করবে, তো তারা অবশ্যই এই ক্লাসিক্যাল বায়োলজিতে যেতে হবে। এটা হলো টিচিং লাইনের জন্য। স্টেট গভর্নমেন্টের জন্য মোটামুটি যে কোনো তুমি বায়োলজিক্যাল সায়েন্সে পাস আউট হলে তারা অ্যাপ্লিকেবল এখনও পর্যন্ত করছে। ভবিষ্যতে যদি কিছু চেঞ্জ করে সেটা তখন বলা হলে তখন সেটা জানা যাবে। তো সেটাতে এটা বোঝা গেল টিচিংয়ের জন্য। এরপর চলে আসি, শুধু তো টিচিং বলে স্কুল টিচিং নয়, কলেজ টিচিংও হতে পারে। তো সেক্ষেত্রেও আমাকে কিন্তু কলেজ টিচিংয়ের জন্য আগে আমাকে তো নেট ক্লিয়ার করতে হবে। নেট এক্সাম কী ব্যাপার আমি সেটা এখানে অ্যাপ্লাইডটাও বলার সময় বলে দিচ্ছি। নেট এক্সাম ক্লিয়ার করতে হবে, CSIR UGC নেট, ওটা বায়োলজির জন্য কন্ডাক্ট হয়, অল ইন্ডিয়ার এক্সাম। তো ওইটা তোমাকে পাস আউট হতে হবে। পাস করার সাথে সাথে তোমাকে PhD কমপ্লিট করতে হবে। তুমি যে সাবজেক্টে PhD করতে চাইছো, বায়োলজিক্যাল যে কোনো টপিকের উপরে তোমাকে নেট কোয়ালিফাই করতে হচ্ছে, তার সাথে PhD কমপ্লিট থাকতে হচ্ছে। তারপরে তুমি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছ। তো সেই জন্য সেটা তাহলে একটা স্কোপ গেল যে আমরা বায়োলজি থেকে ক্লাসিক্যাল থেকে এই দুটো করতে পারি। আর নর্মাল জব অপরচুনিটি দেখো, যেগুলো নর্মালি আমরা বিভিন্ন গভর্নমেন্ট জব দেখি, তো সেটা তো তুমি গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টের জন্য, সেটা আমি বারবার বলেছি যে বায়োলজি নিয়েই করতে হবে সেরকম ব্যাপার নয়। অবশ্যই শুধু বায়োলজির উপর বেস করে কিন্তু কিছু গভর্নমেন্ট জব থাকবে। যেমন যদি আমি বটানির জন্য দেখি, তাহলে বটানির জন্য BSI, ঠিক আছে, এইগুলোর জন্য ZSI, মানে কি বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এগুলোতে এক্সামসগুলো অবশ্যই টার্ম থেকে আমরা বুঝতেই পাচ্ছি এগুলো গভর্নমেন্ট যে এক্সামসগুলো হচ্ছে কন্ডাক্ট করছে বিভিন্ন রকম, ফুড ইন্ডাস্ট্রিতে ক্রপ ডিজাইনিং,
ক্রপ ইমপ্রুভমেন্ট, সিড কনজারভেশন, এগুলোর উপর ডিফারেন্ট কিছু গভর্নমেন্ট এক্সাম কন্ডাক্ট হয়। টাইম স্প্যানটা মানে সব সময় যে রেগুলারলি এগুলোর ফর্ম পাই আমরা সেরকম নয়, কিন্তু কন্ডাক্ট হয়। তো এইগুলো মেনলি আমরা শুধুমাত্র যারা এই বটানি, জুলজি এই লাইনগুলো থেকে এসেছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হলো। তো এটা তোমরা বুঝতে পারলে কি ক্লাসিক্যাল বায়োলজি পড়লে, স্পেসিফিক্যালি ক্লাসিক্যাল বায়োলজি পড়ার পরে আমরা কি করতে পারি। বারবার বলছি এটা মাথায় রেখো। আদার্স যে ব্যাংকিং, রেল, আরও যে জবসগুলো রয়েছে ওগুলো কিন্তু সবার জন্য কমন। তার জন্য আমাকে বায়োলজি পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে এরকম ব্যাপার নেই। সেটা আফটার গ্র্যাজুয়েশন আমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারি, পাস গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট সবাই। আমাকে এক্সামটার জন্য প্রিপেয়ার হতে হবে। তো এটা হলো ক্লাসিক্যালের জন্য। এবার চলে আসি দেখো অ্যাপ্লাইডে যে সাবজেক্টসগুলো আমরা পাচ্ছি এগুলোতে কি হচ্ছে না, একটু ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো তোমরা বেশি পাবে। যেমন আমি সাপোজ বলি মাইক্রোবায়োলজি একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। মাইক্রোবায়োলজি থেকে কিন্তু বিভিন্ন দেখবে এখন হসপিটালে মাইক্রোবায়োলজিস্ট অ্যাপ্লাই করা হচ্ছে, বিভিন্ন ল্যাবে, রিসার্চ ইনস্টিটিউটে মাইক্রোবায়োলজি, ইভেন বায়োটেক, বিভিন্ন দেখবে এখন পোলট্রি ফার্মিং, ক্যাটেল ফার্মিংয়ের যে বিভিন্ন কাজগুলো চলছে। এবার তাদেরকে ট্রিট করার জন্য কিভাবে বিভিন্ন মেডিসিন তৈরি করা যেতে পারে, কি করে ড্রাগস ফর্মুলেট করা যেতে পারে, বিভিন্ন জন্য মেডিকেল ড্রাগস কোম্পানিগুলোতে বায়োটেকনোলজির স্টুডেন্টস যারা পাস আউট হয়েছো, যারা মাইক্রোবায়োলজির আছো, এদেরকে অ্যাপ্লাই করা হচ্ছে। জেনেটিক্সও তাই, অনেক রিসার্চ ইনস্টিটিউটে জেনেটিক্সের মানুষজন কাজ করছে। তারপরে তুমি বলতে পারো এগ্রিকালচার আর হর্টিকালচার, এই দুটো তো পুরো একটা সেপারেট তোমার ডোমেন পেয়ে যাচ্ছ তোমরা যারা এগ্রিকালচার নিয়ে গ্র্যাজুয়েশন করেছো। এই যে আমি এখানে বললাম, এখানের ওই প্ল্যান্টের সিড কালচার, সিড স্টোরেজ, কি করে প্ল্যান্টের ক্রপ মানে প্ল্যান্টের ধরো প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা যেতে পারে, ঠিক আছে, কি করে প্ল্যান্টকে আমরা ইনসেক্ট ফ্রি করতে পারবো, মানে ইনসেক্টের অ্যাটাক থেকে রেজিস্ট করতে পারবো। এই রকম ডিফারেন্ট কিন্তু এগ্রিকালচার রিলেটেড বলতে পারো তোমরা স্টাডি চলছে, কি করে এগ্রিকালচারটাকে আমরা আমাদের কান্ট্রিতে অনেক বেশি ইমপ্রুভ করতে পারি, এগ্রিকালচারাল বেসড যেহেতু। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এগ্রিকালচার, হর্টিকালচারের যে স্টুডেন্টসরা আছে তারা পাস আউট হচ্ছে। তো সেই অফিসে যেখানে এই কাজগুলো হচ্ছে, সেই সংস্থাগুলো গভর্নমেন্ট আছে, প্রাইভেট আছে, তো তারা সেখানে এদেরকে অ্যাপ্লাই করছে, তাদের জন্য এক্সাম হচ্ছে, পাস আউট হচ্ছে, তো তারা সেখানে জব করতে পারছে এই প্রসিডিওরটা এখানে পেলে। তো সেই জন্য তোমাদেরকে বলতে পারি যারা ধরো চাইছো কি যে টিচিং প্রফেশনেই যাব, তো তাদের ক্ষেত্রে অবশ্যই এই সাবজেক্টগুলো যারা পড়বে তো তাদের জন্য তো টিচিং লাইন দরকার, মানে তাদেরও তো কিছু টিচার দরকার। তাই এই জায়গাটার জন্য যে টিচিং লাইনটা একেবারে অফ সেটা নয়, কিন্তু যদি কেউ স্কুল টিচিংয়ে যেতে চাও তো তাহলে তাদের ক্ষেত্রে ক্লাসিক্যাল পার্টটা বেশি পাচ্ছ, আদার্স জবের অপশান দুটোর জন্যই রয়েছে। এবার কিন্তু যারা ধরো কিছু রিসার্চ লেভেলে পড়াশোনা ইন ফিউচার করতে চাইছো, এই ল্যাবে কাজ করতে চাইছো, অ্যাজ এ সায়েন্টিস্ট কাজ করতে চাইছো, তো তাদের জন্য অপরচুনিটি দুটোতেই আছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো ব্যাপারটা হচ্ছে তুমি যদি বটানি বা জুলজি থেকেও পড়ো, আলটিমেটলি তোমাকে যখন ল্যাবে কোনো কাজ করতে হবে তোমাকে কিন্তু বায়োটেক, জেনেটিক্স এগুলোর হেল্প তো নিতেই হবে। এটা ছাড়া কিছু নতুন কিছু যে তুমি স্টাডি করবে, প্ল্যান্টের কোনো একটা এক্সট্রাকশান পেয়েছো, কোনো কেমিক্যালস পেয়েছো, তো সেটা কী ধরনের কেমিক্যালস সেটা ইউজ করতে গেলে, সেটা জানতে গেলে আমাকে বায়োকেমিস্ট্রিরও হেল্প নিতে হবে, আমাকে বায়োটেকেরও হেল্প নিতে হবে। কোনো প্ল্যান্টের একটা হাইব্রিড কন্ডিশন তোমরা তৈরি করতে চাইছো ল্যাবে ইনভিট্রো কন্ডিশনে, সেটার জন্য আমাকে বায়োটেকের হেল্প নিতে হচ্ছে। তো এই জন্য দেখো অ্যাপ্লাইড বেস যেগুলো সেগুলো সবসময় আমরা ল্যাবে যারা কাজ করতে চাইবো তাদের জন্য সুইটেবল হচ্ছে। এবার বলি কি না, সবাই এই সবগুলো যে স্ট্রিম থেকেই গ্র্যাজুয়েশন পাস করো না কেন, গ্র্যাজুয়েশন পাসের পরে কেউ যদি চাও মাস্টার্স করব, তো মাস্টার্সের পরে যদি কেউ টিচিং লাইনে যেতে চায় তাকে মাস্টার্স, সে তাহলে চায় মাস্টার্স করতে, আদারওয়াইজ কেউ যদি রিসার্চ লেভেলে যেতে চায় তো তাকে সে মাস্টার্স করে। তো টিচিং লাইনটা তোমাদের অলরেডি ভালো করে ডিসকাস করে নিয়েছি। এবার যদি কেউ পিএইচডি করতে চায় যে আফটার এমএসসি আমি পিএইচডি করব, তো তাহলে মাস্টার্স করবার পরে কি করতে হচ্ছে না, এই যে সিএসআইআর, ইউজিসি, এই নেট
সিএসআইআর ইউজিসি যে নেট কন্ডাক্ট করছে, তো সেই সিএসআইআর ইউজিসি নেট আমাদেরকে পাস করতে হবে। এবার দেখো কি তোমরা যারা আমি বলছি যে এই গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে গেছো, এখন মাস্টার্সের জন্য সাবজেক্ট চুজ করছো, তারা একটু চুজই হও, কি ঠিক করো যে তোমরা যে নেট দিতে চাইছো না আফটার গ্র্যাজুয়েশন টিচিং প্রফেশনে যাওয়ার জন্য মাস্টার্স করছো। ঠিক আছে, তো যদি টিচিং প্রফেশনে যাওয়ার জন্য মাস্টার্স করো তখন আমার মনে হয়, আমার সাজেশান যে তোমরা যে ক্লাসিক্যাল বায়োলজির যে স্ট্রিমটা থেকে গ্র্যাজুয়েশনটা করেছিলে সেটাতেই মাস্টার্স করো। ঠিক আছে, টিচিং প্রফেশন বলতে আমি স্কুল আর কলেজ দুটোতেই বলছি, কেন কি কলেজ সার্ভিস কমিশন হয়, তোমরা ধীরে ধীরে যেই মাস্টার্স পড়বে বা মাস্টার্স পাস আউট হতে যাবে তখন দেখবে এই স্ট্রিমগুলো বা এই এক্সামগুলো সম্পর্কে অনেক কিছু জেনে যাবে। কলেজে বিভিন্ন স্টুডেন্টদের মুখে শুনবে, টিচাররা তোমাদেরকে বলবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের যদি এখনই সাবজেক্ট চুজিংটায় ভুল হয়ে যায় তখন দেখবে একটু তোমাদের মধ্যে ট্রাবেল আসতে পারে। তো তাই সাবজেক্টটা চুজ করার আগে জেনে নাও। ঠিক আছে, তো দেখো যদি কেউ কলেজে এন্টার করতে চাও অ্যাজ এ টিচার বা অ্যাজ এ প্রফেসর বলতে পারি, তো তখন তোমাদেরকে কলেজ সার্ভিস কমিশন দিতে হচ্ছে। কলেজ সার্ভিস কমিশন এখনও প্রেফার করে যে তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা যা আছে তোমার মাস্টার্সের সাবজেক্টটাও সেটা থাকুক, সেম সাবজেক্ট থাকলে তুমি অ্যাপিয়ার হতে পারো কি কলেজ সার্ভিস কমিশনে। মানে সাপোজ আমি বটানি নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, তারপরে আমি বায়োটেকে মাস্টার্স করেছি, এবার তুমি ভেবে দেখো, এবার তুমি কলেজ সার্ভিস কমিশন পাশ করলে, তোমাকে কলেজে ইন্টারভিউ দিলে, তুমি ওখানে অ্যাজ এ প্রফেসর চুজ হলে, তো তুমি বটানি পড়াবে, 3 বছর পড়েছো আর 2 বছর বায়োটেক পড়েছো, তো তুমি তাহলে কোন পোর্শনটা পড়াবে? ঠিক আছে, তো সেই জন্য মেনলি এখন অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কিছু এক্সামে তোমাকে অ্যাপিয়ার হতে দিচ্ছে, কিন্তু তারপরে ওই যে ভাইবা থাকছে তখন কিন্তু ওরা মেনলি চুজ করছে কি একই স্ট্রিমে যে স্টুডেন্টরা ছিল। তো তাই জন্য এটা একটু চুজ নাও যে যদি কেউ চাও কি আমি স্কুল টিচার হব কি কলেজ টিচার হব, তাহলে তারা কিন্তু ওটাই সিলেক্ট করতে পারো যে আমি যে সাবজেক্টটাতে এই গ্র্যাজুয়েশন পাস করেছি ওইটাতেই অনার্স পড়ি। আর যদি কেউ ভাবো কি যে না আমি পিএইচডি করবো, সিএসআইআর ইউজিসি নেট আমি ক্লিয়ার করব, তো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাইডের জন্য যেতে পারো বা ক্লাসিক্যালটা যদি মনে হয়। এবার তোমরা আমার মনে হয় যে যদি যারা ভাবছো যে সিএসআইআর ইউজিসি নেট ক্লিয়ার করতে চাইছো, তোমরা সিএসআইআর ইউজিসি নেটের সিলেবাসটা দেখো এবং ওই সিলেবাসটার সঙ্গে ট্যালি করে দেখো কি যে কোন সাবজেক্টটা নিলে এমএসসিতে কোন বোর্ডের কোন ইউনিভার্সিটির সঙ্গে কোন সাবজেক্টের সিলেবাসটা বেশ কিছুটা সিএসআইআর ইউজিসি নেটের সঙ্গে ম্যাচ করে। কেন সিএসআইআর ইউজিসি নেটের সিলেবাসটা হিউজ সিলেবাস, তো তোমরা যদি ভাবো যে কি ওটাই দেবো আর মাস্টার্স করছি, তো তাহলে নিজেদেরকে একটু এগিয়ে রাখার জন্য আমরা এরকম সাবজেক্ট আমরা যদি এমএসসিতে করি যে যেখানে সিএসআইআরের সিলেবাসটা বেশ কিছুটা কভার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওই এক্সামটা ক্র্যাক করাটা ইজি হয়ে যাবে, তো তাড়াতাড়ি তোমরা পিএইচডিতে এন্টার করতে পারবে। ঠিক আছে, তো এই একটা ব্যাপার, তো সেই জন্য তোমরা এগুলোকে একটুখানি মাথায় রেখে সাবজেক্ট চুজ করো। আর একটা জিনিস আমি বলে দিই যে সাপোজ ধরো কেউ বটানি, জুলজি, ফিজিওলজি, ক্লাসিক্যাল যে সাবজেক্টগুলো বলছি এগুলোতে গ্র্যাজুয়েশন করেছো, করে তোমাদের মনে হলো যে এই পোর্শনগুলো থেকে আমার বায়োটেকটা, কারণ গ্র্যাজুয়েশনে বললাম সবগুলোরই আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ, তো সেখান থেকে তোমাদের মনে হলো যে আমার বায়োটেকটা পড়ে বেশি ভালো লাগলো, গ্র্যাজুয়েশনে যেটুকু শিখেছি বা জেনেটিক্সটা আমার বেশি ভালো লেগেছে, তখন কিন্তু অবশ্যই তোমরা সুইচ করতে পারো। মানে ক্লাসিক্যাল, বটানি, জুলজি, ফিজিওলজি জানিয়েই গ্র্যাজুয়েশন করো না কেন, তোমাদের যদি ভালো লাগা থাকে কি যে আমি বায়োটেকটা বেশি ভালো লেগেছে, জেনেটিক্স বেশি ভালো লাগছে কি মাইক্রোবায়োলজি ভালো লাগছে, তোমরা কিন্তু ক্লাসিক্যাল থেকে এসে অ্যাপ্লাইয়ের জন্য, মানে অ্যাপ্লাইড যে সায়েন্সগুলোতে যারা অলরেডি গ্র্যাজুয়েশনও পাস আউট হয়েছে কিন্তু তোমরা ক্লাসিক্যাল কোনো কিছু সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো, তোমরাও অ্যাপ্লাইডগুলোর জন্য কিন্তু এমএসসিতে অ্যাপ্লিকেবল হবে, এলিজিবল হবে, তোমরা অ্যাপ্লাই করতে পারো কলেজে। ঠিক আছে, কিন্তু কোনটাতে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা কোনটা চাইছো,
কি সাবজেক্ট পড়তে চাইছো, কোনটা তোমাদের ভালো লাগছে সেটা তো অবশ্যই ম্যান্ডেটরি দেখা, কিন্তু তার সাথে সাথে দেখো কি যে ইন ফিউচার কী করতে চাইছো, যেটা বললাম সেগুলো মাথায় রেখে তোমরা ফার্দার সাবজেক্টগুলো চুজ করো কি যে আমরা কোন লাইনে যেতে চাইছি। এবার অ্যাপ্লাইডের জন্যও কিন্তু প্রাইভেট জব যেগুলো বলছি পেতে পারো, তুমি ক্লাসিক্যালের জন্য পেতে পারো, কিন্তু এই যে যেগুলো বললাম মানে এটা মাথায় রাখো যে এই বেস্ট যে সাবজেক্টগুলো, যে এক্সামগুলো তোমরা প্রাইভেট বা গভর্নমেন্টের পাবে, ম্যাক্সিমাম এখানে প্রচুর ফিল্ডে মানে প্রাইভেট জব, অনেক ভালো ভালো কোম্পানির প্রাইভেট জব হতে পারে, সেগুলোতে অবশ্যই অ্যাপ্লাইডের প্রেফারেন্সটা বেশি থাকবে, আর ক্লাসিক্যাল পোর্শনটায় টিচিং লাইনের প্রেফারেন্সটা একটু হলেও তুমি বেশি পাবে। এইটা মাথায় রেখে ফার্দার তোমরা ডিসিশান নাও কি যে তোমরা গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট করতে চাইছো, বা গ্র্যাজুয়েশন যারা করে ফেলেছো তারা এবার এমএসসি সাবজেক্ট চয়েস করতে চাইছো, তো সেটাও ঠিক করে নাও কি যে তোমরা ক্লাসিক্যাল যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে এসেছো সেটাতেই করবে, না সাবজেক্ট সুইচ করে তোমরা কোনো অ্যাপ্লাইডে মাস্টার্স করতে চাইছো, সেটা তোমরা ডিসাইড করো। ইন ফিউচার তোমরা কি চাইছো সেটার উপর বেস করে। থ্যাংক ইউ।